হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এতদিন আগের বছর পর্যন্ত পরীক্ষা হয়েছে 15 নম্বরে, কিন্তু এবছর থেকে নাম্বার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এবছর থেকে তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 60 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। তো আমি এটা পুরো নতুন যে নাম্বার বিভাজন সেই অনুযায়ী প্রশ্নপত্রটা বানিয়েছি, আর যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষার আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে। তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাস দেখতে পাচ্ছ আছে হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, 1 থেকে 20 পৃষ্ঠায় পেয়ে যাবে বইয়ে। 2 নম্বরে হচ্ছে আমাদের চারপাশের ঘটনাসমূহ 21 থেকে 38, এবং 3 নম্বর হচ্ছে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ 39 থেকে 54 পৃষ্ঠা। এটুকু তোমাদের সিলেবাসে আছে। এবার আমরা তোমাদের নাম্বার যে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন বা নাম্বার ডিভিশন সেটা দেখব। তো 30 নম্বরের পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট, পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এখান থেকে 4টে এমসিকিউ আসবে। আমাদের চারপাশের ঘটনাসমূহ এখান থেকে 4টে, এবং মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এখান থেকে 4টে। ঠিক আছে, তো টোটাল তোমাদের এখানে 12টা কিন্তু এমসিকিউ আসবে তোমাদের। এরপর 1 নম্বরের প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে 2টো, সেকেন্ড চ্যাপ্টার থেকে 2টো এবং থার্ড চ্যাপ্টার থেকেও 2টো, টোটাল 6টা আসবে। এবং 2 নম্বরের প্রশ্ন প্রতিটা চ্যাপ্টার থেকে 2টো করে, টোটাল 6টা 12 নম্বর আসবে। এবং প্রতিটা চ্যাপ্টার থেকে তো দেখতে পাচ্ছ 10 নম্বর করে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। এই হচ্ছে তোমাদের টোটাল 30 নম্বরের প্রশ্ন। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো, তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া তোমরা যদি আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, তো অবশ্যই নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, দেখবে নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। অনলাইন ব্যাচ কিন্তু ক্লাস 6-এর চলছে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমটা বলছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। একমুখী ভৌত পরিবর্তন বলতে কি বোঝায়? যেটা ভৌত পরিবর্তন মানে কি, যেটা নতুন পদার্থ সৃষ্টি করবে না, একদিকেই হবে। যেমন দেখো দুধ থেকে ছানা কাটা, দুধ থেকে ছানা কাটছে, ঠিক আছে, দুধ থেকে ছানা হলো, এটা একমুখী। এরপর হচ্ছে একটি অণুজীবের নাম লেখো যা দুধ ও দই প্রস্তুতিতে সহায়তা ব্যবহার করা হয়। যেটা কি ল্যাক্টোব্যাসিলাস নামক যে ব্যাকটেরিয়া, সেটা কিন্তু ব্যবহার করা হয়। 3 বলছে পরাগমিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখো। পরাগমিলন মানে ফুলে বসছে একটা প্রাণী, যেমন মৌমাছি, বোলতা, প্রজাপতি, এটা কি ফুলে বসে, পরাগরেণুটা তাদের গায়ে লেগে যায়, অন্য ফুলে গিয়ে বসে, অন্য ফুলে কি হয়, পরাগরেণুটা মিশে যায়, এভাবে কিন্তু পরাগমিলন হয়ে যায়। এরপরে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। গাছের পাতা ঝরে যাওয়া একটি কি? গাছের পাতা সময় অন্তর অন্তর ঝরে, কিন্তু সময় একটা, তো এটা পর্যাবৃত্ত ঘটনা। এরপরে বলছে তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো। রেশম মথ, নাম শুনেছ, রেশম মথ কী করে? তন্তু প্রস্তুত করে। এরপর 6টা বলছে দেখো যে সত্য মিথ্যা লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন, এটা ভুল। গাঢ় যদি সালফিউরিক অ্যাসিডে আমরা জল যোগ করি, সেখানে কিন্তু কি হয়, তাপ উৎপন্ন হয়। এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডটা কি হয়, গাঢ় ছিল, সেটা কিন্তু মৃদু সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। এখানে কিন্তু নতুন পদার্থ সৃষ্টি হচ্ছে না, নতুন পদার্থ না সৃষ্টি হলে সেটা রাসায়নিক বলে, নতুন পদার্থ সৃষ্টি হচ্ছে না, তাহলে এটা কি, এটা একটা ভৌত পরিবর্তনই, তাহলে এটা মিথ্যা। শূন্যস্থান পূরণ করো বলছে একটি জৈব সার লেখো, গোবর সার। এরপর হচ্ছে সত্য মিথ্যা লেখো। কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। না, ভিটামিন সি থাকে না, ভিটামিন এ ও ডি থাকে, তো এটাও মিথ্যা। এরপরে হচ্ছে একটি ধীরগতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো। খুব ধীরে ধীরে, লোহায় মরিচা পড়া খুব ধীরে ধীরে হয়, দেখবে লোহা বাইরে রেখে দিলে আস্তে 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 মরিচা পড়ে। এরপর হচ্ছে কোন গাছ থেকে রজন পাওয়া যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন, পাইন ও শাল গাছ থেকে কিন্তু রজন পাওয়া যায়। এরপরে 2-এর দাগেরগুলো করবো। বলছে বাম পক্ষ দেখো আছে, ডান পক্ষ আছে। প্রথমেরটা বলছে জাপ পোকা। জাপ পোকা কি? জাপ পোকা হচ্ছে হানিডিউ। এরপরে হচ্ছে কঠিন ধাতু। কঠিন ধাতু কি? তামা একটা কঠিন ধাতু। এরপরে হচ্ছে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। এবং গাজর কি? গাজরের আমরা মূলটাকে খাই, তো এই হচ্ছে উত্তর। এরপরে 3-এর দাগেরগুলো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমটা বলছে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্কে আলোচনা করো। দেখো, সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম হয়,
তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। অর্থাৎ দুজন কিন্তু মিথুজীবিতা করছে। সন্ন্যাসী কাকড়ার দেহ যখন বাড়ে সাগর কুসুম খোলস শুদ্ধ সন্ন্যাসী কাকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকলের সাহায্যে সন্ন্যাসী কাকড়াকে কিন্তু রক্ষা করে। আর সন্ন্যাসী কাকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও কিন্তু তার খাবারের ভাগটা পায়। এইভাবে কিন্তু মিথুজীবী করে দুজন বেঁচে থাকে। এরপরে দেখো, গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয়। এটি কোন ধরনের পরিবর্তন কারণ সহ লিখতে হবে। দেখো, বাবলা, শিরিষ ইত্যাদি গাছ আঠা নিঃসরণ করে রেচন পদার্থ ত্যাগ করে। বাতাসের অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার রাসায়নিক ও ভৌত পরিবর্তন ঘটে। গদ ধুনো কিন্তু তৈরি হয়। এবার অক্সিজেনের দুটি ধর্ম লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অক্সিজেনের দুটি ধর্ম কি? অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন এবং গ্যাসীয় পদার্থ, বাতাসের চেয়ে সামান্য ভারী। অক্সিজেন কি? আমরা অক্সিজেন নিচ্ছি, দেখতে পাচ্ছি, বাতাসে অক্সিজেন দেখতে পাচ্ছি না, তাহলে বর্ণহীন। কোনো গন্ধও নেই, অক্সিজেন নিচ্ছি, কোনো গন্ধ লাগছে না, গ্যাসীয়, গ্যাস এটা। এছাড়া বাতাসের চেয়ে ভারী, এই জন্য কী হয়, অক্সিজেন সবসময় এই আমাদের আশেপাশেই ঘোরে, এই জন্য আমরা অক্সিজেনটাকে নিতে পারি। ভারী জিনিস কী হয়, সবসময় নিচে থাকে। এরপর হচ্ছে অক্সিজেনের কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। অক্সিজেন কী করে? অন্যকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। নিজে জ্বলতো কী হতো? সব কিছু জ্বলে যেত। নিজে সে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। এরপর 4 হচ্ছে পার্থক্য লেখো মিশ্র যৌগিক পদার্থের মধ্যে। দেখো পরের পৃষ্ঠায়, তো বিষয়, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, চক্রের প্রথম সংজ্ঞা। এখান থেকে অনেক কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে যাবে এই পার্থক্যর মধ্যে। দেখো, যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে ভিন্ন ধর্মবিশিষ্ট 2 বা ততোধিক নতুন পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক, মানে বিশ্লেষণ যদি করি, ভেঙে দিই, তাহলে 2 বা ততোধিক, তার বেশি কিন্তু নতুন পদার্থ পাবো। আর মিশ্রর ক্ষেত্রে যে পদার্থকে বিশ্লেষণ করলে নতুন ধর্মবিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, নতুন পদার্থ পাওয়া যাবে না, শুধুমাত্র 2 বা ততোধিক নিজস্ব ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যাবে, তাকে মিশ্র পদার্থ বলে। আর উপাদানের ওজন অনুপাত, উপাদানগুলি যে মানে উপাদানগুলি থাকছে মিশ্র যৌগিক পদার্থে তার নির্দিষ্ট কিন্তু ওজন অনুপাতে যুক্ত থাকে। আর এখানটা কিন্তু কোনো নির্দিষ্ট ওজন অনুপাতে থাকে না, উপাদানগুলি যে কোনো ওজন অনুপাতে যুক্ত থাকে, নির্দিষ্ট কোনো অনুপাতে যুক্ত থাকে না। ধর্ম কি? যৌগিক পদার্থ নতুন ধর্মবিশিষ্ট হয়, উপাদান মৌলগুলির ধর্ম বজায় থাকে না। যে উপাদানগুলো আছে তার কিন্তু কোনো ধর্ম বজায় থাকছে না, নতুন একটা ধর্মবিশিষ্ট পদার্থ হয়ে যাচ্ছে। আর মিশ্র পদার্থে কিন্তু প্রতিটি উপাদান মৌলের নিজস্ব ধর্ম বজায় থাকছে। তাপ বর্জন এবং শোষণ, এক্ষেত্রে পদার্থটি উৎপন্ন হওয়ার সময় কিন্তু তাপ বর্জন বা শোষণ করছে। আর এক্ষেত্রে পদার্থটি উৎপন্ন হওয়ার সময় তাপ বর্জন বা শোষণ হতেও পারে আবার না হতেও পারে, আর এখানটা হবেই। উপাদান পৃথকীকরণ, উপাদানগুলিকে রাসায়নিক পদ্ধতি ছাড়া সহজ উপায়ে পৃথক করা যাবে না, এদের কিন্তু ভাঙা যাবে না, কিন্তু উপাদানগুলিকে সহজ ভৌত উপায়ে কিন্তু পৃথক করা যাবে। আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে, আর এর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নেই। সমসত্ব হয়, আর এই সমসত্ব অসমসত্ব উভয় কিন্তু হতে পারে। এবার দেখো, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্যটা দেখব, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কি বলছে? বিষয় সংজ্ঞা প্রথমে দেখব, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা দেখো। বলছে যে পরিবর্তনের পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বলে। অর্থাৎ বরফ গলে জল হয়ে গেল, মূল অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে না, জাস্ট স্থানান্তর হচ্ছে বাহ্যিক অবস্থার, তাকে ভৌত পরিবর্তন মানে। রাসায়নিক পরিবর্তন কি? যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন হচ্ছে, নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, তা কিন্তু রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, বরফ গলে জল হলো, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। বরফ গলে জল হচ্ছে, সে জলই তো থাকছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড গিয়ে বাতাসে পড়লে কি লোহায় মরছে পড়া, একটা নতুন পদার্থ সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা রাসায়নিক পরিবর্তন। স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, আর বেশিক্ষণ থাকে না। বরফ গলে জল হলো, বরফটাকে বাতাসে রেখে দাও, আবার জল হয়ে যাবে। আর রাসায়নিক পরিবর্তন কি? স্থায়ী, অর্থাৎ লোহায় মরচে পড়েই থাকবে। তাপের উদ্ভব বা শোষণ, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে আবার না হতেও পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে কি? তাপের উদ্ভব বা শোষণ হবেই। আর পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে, যে জন্য হয়েছিল বরফকে গলে জল হলো, জলকে আবার ঠান্ডা করলে বরফ হয়ে যাবে, কিন্তু পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে না, এখানেই বলে দিলাম, ফিরে আসবে না। আর পদার্থের ওজন, ভৌত পরিবর্তনের ফলে মূল পদার্থ উৎপন্ন পদার্থের মধ্যে ওজনের কোনো পার্থক্য হয় না, এগোই থাকে। অর্থাৎ বরফ যতটা মেপে ওজন হবে, জল গলে গেলে সেম ওজন হবে, কিন্তু রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন পদার্থের ওজন মূল পদার্থের ওজনের চেয়ে বেশি বা কম হতে পারে, তবে মূল পদার্থের মোট ওজন ও পরিবর্তিত পদার্থের মোট ওজন সর্বদা কিন্তু সমান থাকে। আর অভিমুখী ভৌত পরিবর্তন একমুখী ও উভয়মুখী হয়, আর রাসায়নিক পরিবর্তন কিন্তু সর্বদা
একমুখী হয়, অর্থাৎ এটা একমুখী রাসায়নিক পরিবর্তন। কিন্তু ভৌত পরিবর্তন একমুখী হয় আবার উভয়মুখী হয়, অর্থাৎ বরফ গলে জল হতে পারে, জল আবার জমে বরফ হতে পারে। আবার একমুখী হয় যেমন হচ্ছে দুধ থেকে ছানা। এরপরে দেখো নিকেলের গুঁড়ো ও কপার গুঁড়োর মিশ্রণকে কীভাবে পৃথক করবে। দেখো নিকেল ও কপার গুঁড়োর মিশ্রণে একটা দণ্ড চুম্বক দিলে ভালো করে ঘোরালে নিকেল চুম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে দণ্ড চুম্বকের গায়ে আটকে যাবে। ফলে নিকেল গুঁড়ো সমেত দণ্ড চুম্বকটি আলাদা করে নিলে পাত্রে শুধুমাত্র কপার গুঁড়ো পড়ে থাকবে। কপার অচুম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। তো নিকেল আর হচ্ছে কপার, নিকেলটা কি, নিকেল হচ্ছে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। তো নিকেল আর কপার একসাথে মিশে আছে, ওর মধ্যে যদি একটা চুম্বক দিই কী হবে, নিকেল সবগুলো নিকেল চুম্বকে আটকে যাবে, কিন্তু কপার তো চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, সেটা পড়েই থাকবে। এইভাবে আলাদা করতে পারবো। এরপরে বলছে যোজ্যতা কাকে বলে। দেখো যোজ্যতা কাকে বলে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কাকে বলে যোজ্যতা, বলছে কোনো মৌলের পরমাণুর ওপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে কি বলা হয়। কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। ঠিক আছে, এই প্রশ্নটা এখানে অক্সিজেনের যোজ্যতা, ঠিক আছে, অক্সিজেনের যোজ্যতা লিখে নেবে। এরপরে দেখো জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কী কী উপায়ে কীটপতঙ্গ দমন করা হয় সেগুলি বিশদে আলোচনা করো। তো জৈব কীটনাশক, বর্তমানে বিজ্ঞানসম্মত উপায়ে কোনো রাসায়নিক কীটনাশক পদার্থ ব্যবহার না করে যে সমস্ত খাদক জীব বা উপকারী ব্যাকটেরিয়া কৃষি জমিতে প্রয়োগ করে কীটপতঙ্গকে দমন করা হয় তাদের কিন্তু জৈব কীটনাশক বলে। যেমন কি শিকারী প্রাণী ব্যবহার দ্বারা, যেমন লেডি বার্ড, বিটল, লেবু গাছের পেস্টের শত্রু। তারপরে কি ইঁদুর দমন করার জন্য বিড়াল, পেজি প্রভৃতি প্রাণীর সাহায্য নেওয়া যেতে পারে। দক্ষিণ ভারতে ধানের ক্ষেতে হাঁস ছেড়ে দিয়ে স্ট্রিপড বাঘ দমন করা হয়। পঙ্গপাল দমনে আমাদের দেশে ব্যবহৃত হয় কক্কোব্যাসিলাস নামক জীবাণু, খুবই কার্যকরী। আবার মরিশাসে পঙ্গপাল নিধনে ভারতীয় ময়না পাখির কিন্তু বিশেষ ভূমিকা আছে। তো কিন্তু এইসব দমনে কিন্তু বিভিন্ন শিকারী প্রাণী যারা আছে তাদের কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর পরজীবী ব্যবহার করে, যেমন বলতা দিয়ে ভুট্টা গাছের আর্মি ওয়ার্ম পেস্টকে কিন্তু ধ্বংস করা হয়। আর ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়া কীটপতঙ্গের দেহে কিন্তু অ্যারোটক্সিন ক্ষরণ করলে এরা কিন্তু মারা যায়। তো এইভাবে কিন্তু আমরা কীটপতঙ্গ কিন্তু দমন করে আমাদের যে কৃষি জমি সেগুলো কিন্তু রক্ষা করতে পারবো। এরপরে দেখো পাউরুটি হচ্ছে কিভাবে তৈরি হয়, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পাউরুটি কিভাবে তৈরি হয়। তো আটা ও ময়দার মিশ্রণে ইস্ট মেশাতে হয়, ইস্ট শুনেছ নাম। এবারে কোহল সন্ধান প্রক্রিয়ায় ইস্ট আটা বা ময়দার শ্বেতসারকে ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ফলে আটা ও ময়দার মিশ্রণ ফুলে ফেপে ওঠে, তাপের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড মিশ্রণ থেকে বেরিয়ে যায়, পাউরুটি কেক প্রভৃতি তৈরি হয় ও যা নরম ও স্পঞ্জি হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পাউরুটি তৈরি করা হয়। পাউরুটির মধ্যে ইস্ট যোগ করলে কোহল সন্ধান হয়, এরপরে কি হয়, ইস্ট আটা ও ময়দার যে শ্বেতসার তাকে ভেঙে দিয়ে অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ফলে ময়দা কি হয়, ফুলে ওঠে, যেহেতু ভিতরে গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের একটা সাজেশন প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, আমি আরও ভিডিও তোমাদের জন্য আনবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে, আর তোমরা কী রকম ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের এই পিডিএফটা লাগে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, নাম হচ্ছে লানোজ্জয়, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলো ভাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।